গত ক্লাসে আমরা সকল প্রাইমারি কনসেপ্ট অফ ব্যাংকিং ফার্স্ট চ্যাপ্টারের কিছু বোর্ড কোয়েশন ডিসকাস করছিলাম, যেখানে ছিল সকল বোর্ড 2018, ঢাকা বোর্ড 17 এবং রাজশাহী বোর্ড 17। আজকে আমরা দেখছি কুমিল্লা বোর্ড 17। হ্যাঁ, যেহেতু কোয়েশ্চেন সবার কাছে আছে, আপনারা কোয়েশ্চেন মিলিয়ে দেখবেন। কোয়েশ্চেনটা কি, ব্যাংকের একই নামে অনেক শাখা আছে, অন্যদিকে বি ব্যাংকের একটি মাত্র অফিস নিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। ব্যাংকের মুনাফা বি ব্যাংকের মুনাফার তুলনায় যেমন বেশি, তেমনই কার্যপরিধিও অনেক ব্যাপক ও বিস্তার। গ নাম্বার দেওয়া আছে কি, ব্যাংকটি কী ধরনের সুবিধা পায় বলে তুমি মনে করো। আসলে তাহলে আমরা এখানে কোয়েশ্চেন অনুযায়ী দেখতে পাচ্ছি কি, ব্যাংকটা কি এখানে অনেক শাখা আছে, মানে এটা কি তার শাখা বিস্তৃত করতে পারছে। আমরা একটা টপিক ডিসকাস করেছিলাম, যেটা শাখা ব্যাংকিং। একটা ব্যাংকের একটা কর্পোরেট বা হেড অফিস থাকবে, তার অধীনে অনেকগুলো ব্রাঞ্চ থাকবে এবং তার ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে। তো যেহেতু এটা একটা অনেক বড় একটা ব্যাংক, অনেক শাখা থাকে, এখানে স্বাভাবিকভাবে মূলধনের পরিমাণ বেশি থাকবে, ওখানে তার গ্রাহকের সংখ্যা স্বাভাবিকভাবে বেশি থাকবে। ওই যে তার বিভিন্ন ব্রাঞ্চ থেকে তার রিটার্নটা বেশি থাকবে, মুনাফার পরিমাণও বেশি থাকবে। যদি একটা ব্যাংকে তারল্য সংকটে পড়ে, অন্য ব্যাংক হেল্প করতে পারবে। সুতরাং সর্বোপরি একটা ব্যাংক যদি লস করে, অন্যগুলা দিয়ে কভার করা যাবে, ঠিক আছে, তাহলে কোনো প্রবলেম হবে না। তাহলে এই ধরনের আসলে সুবিধাগুলো পাই। ঘ নাম্বার দেওয়া আছে কি, উদ্দীপকে এ ও বি ব্যাংকের মধ্যে তুলনামূলক পার্থক্য দেখাও। তাহলে এ ব্যাংক আমরা দেখতে পাচ্ছি কি শাখা ব্যাংক, আর বি ব্যাংক একটা মাত্র অফিস নিয়ে ব্যাংকের কার্যক্রম পরিচালনা করে। আর একটা টপিক আমরা ডিসকাস করেছি, সেটা হচ্ছে একক ব্যাংক। একক ব্যাংক মানে একটা ব্রাঞ্চের মাধ্যমে, শুধুমাত্র একটা অফিসের মাধ্যমে ওই ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করেছে। স্বাভাবিকভাবে এটা আমার মনে হয় আপনারা পারবেন খুব সহজ। একটা ব্যাংকের ঠিক রিভার্স হচ্ছে কি বি ব্যাংক। এখানে ব্যাংকে যদি বেশি মূলধন হয়, বি ব্যাংকের স্বাভাবিকভাবে একটা ব্রাঞ্চ মূলধন কম হবে, মুনাফার পরিমাণও তেমন কম হবে। তারপর ব্যাংকের তুলনায় বি ব্যাংকের গ্রাহক সংখ্যা কম হবে। ব্যাংক যদি কোনো লস করে, তো অন্যগুলা দিয়ে কভার করতে পারবো মুনাফা দিয়ে। বাট বি ব্যাংকের ক্ষেত্রে ওই চান্সটা নেই, যেহেতু একটা ব্রাঞ্চ দিয়ে ওটা কভার করতে হবে। তো স্বাভাবিকভাবে যদি কোনো তারল্য সংকটে পড়ে, বি ব্যাংক কোনো হেল্প পাচ্ছে না, ঠিক ওখানেই আটকে থাকতে হচ্ছে। আর ব্যাংকের ক্ষেত্রে ওখানে অনেকগুলো ব্রাঞ্চ, তারল্য সংকটে পড়ার চান্সটা কম, ঠিক আছে। নেক্সট দেওয়া আছে চট্টগ্রাম বোর্ড 2017। হ্যাঁ, জনগণকে বৃহৎ পরিসরে ব্যাংকিং সেবা প্রদান ও মুনাফা অর্জনের লক্ষ্যে সুরমা ব্যাংক লিমিটেড দেশের বিভিন্ন অঞ্চলে তাদের কার্যক্রম সম্প্রসারিত করেছে। ফলে ব্যাংকটি প্রচুর পরিমাণে আমানত সংগ্রহ সহ গ্রাহকদের বিভিন্ন ধরনের আধুনিক ব্যাংকিং সুবিধা প্রদান করতে সক্ষম হচ্ছে। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের পর্যায়ক্রমে প্রতিমান হয় যে ব্যাংকটি দীর্ঘ সময় ধরে কয়েকজন ঋণখেলাপি ব্যক্তিকে ঋণ দান করছে। পর্যাপ্ত পরিমাণে সঞ্চিতি ছাড়াই শেয়ার বাজারে অধিক ঝুঁকিপূর্ণ শেয়ারে বিনিয়োগ করছে। আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী মূলধনের আদর্শমান সংরক্ষণ না করায় বাংলাদেশ ব্যাংকটির বিরুদ্ধে কঠোর অবস্থানের সিদ্ধান্ত নিয়েছে। গ নাম্বার দেওয়া আছে কি, উদ্দীপকে উল্লিখিত সুরমা ব্যাংক লিমিটেড সংগঠন কাঠামোর ভিত্তিতে কোন ব্যাংক। আমরা দেখছি এখানে আসলে অনেক ব্যাংকের মাধ্যমে কি সুরমা ব্যাংকটা বিভিন্ন অঞ্চলে তাদের কার্যক্রম পরিচালনা করছে, বিভিন্ন ব্রাঞ্চ খুলে, মানে অনেকগুলো শাখা, বিস্তৃত শাখা আছে। ঠিক আগের যে কোয়েশ্চনটা ছিল, যে শাখা ব্যাংকিং ঠিক একই। হ্যাঁ, তো আসলে এখানে একটা সেন্ট্রাল বা কর্পোরেট বা হেড অফিস থাকবে, আমরা জানি অনেকগুলো ব্রাঞ্চ থাকবে। ঠিক আশা করি এটা আপনারা পারবেন আগের কোয়েশ্চেনের মতোই। ঘ নাম্বার দেওয়া আছে কি, উদ্দীপকের উল্লিখিত সুরমা ব্যাংক লিমিটেডের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক কঠোর অবস্থান গ্রহণের যে সিদ্ধান্ত নিয়েছে সেটি যুক্তিগত মূল্যায়ন করো। আমরা আরেকটা টপিক ডিসকাস করেছি, সেটা হচ্ছে ব্যাসেল 2। আসলে এখানে ঝুঁকিভিত্তিক মূলধনের পর্যাপ্ততা নিশ্চিত করার জন্য এটা বাংলাদেশ ব্যাংক একটা নির্দেশনা জারি করে। ঝুঁকিভিত্তিক মূলধনের পর্যাপ্ততা, যেটা আসলে আমানতকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য এবং ব্যাংকের নিজের জন্যও ভালো। হ্যাঁ, তো আমরা এটা আরও ডিসকাস করেছি বড়োভাবে, একটু ডিটেলস। এখন আপনারা আশা করি পারবেন। এটা আসলে ব্যাসেল 1 এবং ব্যাসেল 2 নামে দুটা নির্দেশনা আছে। এগুলা বাংলাদেশ যেগুলো লিস্টেড ব্যাংক থাকে, ওই লিস্টেড ব্যাংকগুলো ঝুঁকিমুক্ত মূলধনের পর্যাপ্ততা, যাতে ঝুঁকি পর্যায়ে যখন মূলধনের পর্যাপ্ততা নিশ্চিত করার জন্য, এনশিওর করার জন্য, এবং এটা আসলে আমানতকারীর স্বার্থ সংরক্ষণের জন্য এটা সেন্ট্রাল ব্যাংক এই নির্দেশনা জারি করে। হ্যাঁ,
সিলেট বোর্ড 2017-তে আছে কি জনাব মাহি এবং জনাব ফিরোজ বিশ্ববিদ্যালয় থেকে সদ্য MBA পাশ করেছেন, করে বের হয়েছে। সম্প্রতি মাহি এক্স ব্যাংকের সহকারী পরিচালক পদে যোগদান করে, যেটি মুদ্রা বাজারে স্থিতিশীলতা রক্ষা ও ঋণ নিয়ন্ত্রণের সাথে সংশ্লিষ্ট। অন্যদিকে জনাব ফিরোজ ওয়ার্ল্ড ব্যাংকের সিনিয়র অফিসার পদে যোগদান করে, যেটি প্রধান জনগণের কাজ হচ্ছে জনগণের নিকট থেকে আমানত সংগ্রহ করা, প্রয়োজনীয় ঋণ দান করা এবং প্রতিষ্ঠানের প্রয়োজনীয় মুনাফা অর্জন নিশ্চিত করা। কার্যাবলী ভিন্ন হলেও ফিরোজের কর্মরত ব্যাংকে মাহির কর্মরত ব্যাংকের নিকট দায়বদ্ধ থাকতে হয়। গ নাম্বার দেওয়া আছে কি কার্যাবলীর ভিত্তিতে মাহি এর ব্যাংকটি কোন ধরনের ব্যাংক। তাহলে মাহি ব্যাংকের সহকারী পরিচালক পদে একটা ব্যাংকে যোগদান করেছে, যেটা মুদ্রা বাজারের স্থিতিশীলতা রক্ষা এবং লোন কন্ট্রোলের সাথে রিলেটেড। তো আসলে আমরা জানি এটা বড় একটা অর্গানাইজেশন, এটা কি সেন্ট্রাল ব্যাংক, এই দায়িত্বটা থাকে কার কাছে? সেন্ট্রাল ব্যাংকের কাছে, হ্যাঁ, কেন্দ্রীয় ব্যাংকের কাছে। তো আসলে এটা কি সেন্ট্রাল ব্যাংক, আর সেন্ট্রাল ব্যাংক আসলে দেশের মুদ্রা বাজার ঋণ নিয়ন্ত্রণ করে এবং কমার্শিয়াল ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ কাজে হেল্প করে, ঠিক আছে। আর সর্বোপরি দেশের পুরোপুরি ব্যাংকিং সিস্টেম মানি মার্কেটটাই মুদ্রা বাজার কন্ট্রোল করে, ঠিক আছে। ঘ নাম্বার দেওয়া আছে ফিরোজের কর্মরত ব্যাংকে মাহির কর্মরত ব্যাংকের নিকট দায়বদ্ধ থাকার যৌক্তিকতা বিশ্লেষণ করে। আমরা জানি যে কোনো কমার্শিয়াল ব্যাংকে লিস্টেড হতে হলে সেন্ট্রাল ব্যাংকের রুলস রেগুলেশনগুলো ফুলফিল করতে হয়। যদি সব কিছু ফুলফিল করতে পারে তাহলে সেন্ট্রাল ব্যাংক ওই কমার্শিয়াল ব্যাংকগুলোকে লিস্টেড হওয়ার ওই চান্সটা দেয়, ঠিক আছে। তো আসলে সেন্ট্রাল কমার্শিয়াল ব্যাংকগুলো করবে কি, সেন্ট্রাল ব্যাংকের যেসব রুলস রেগুলেশন আছে, নির্দেশনা আছে, এই যে ব্যাসেল 2 আমরা কিছুক্ষণ আগে একটা ডিসকাস করেছি, ব্যাসেল 1 ব্যাসেল 2, ওগুলো সব মেনে চলবে, ঠিক আছে। ফলে মানি মার্কেটটা নিয়ন্ত্রণ করা সেন্ট্রাল ব্যাংকের ক্ষেত্রে এটা সহজ হয়, ঠিক আছে। আর যে কোনো সেন্ট্রাল ব্যাংক যদি কমার্শিয়াল ব্যাংকে কোনো কারণে যদি লোনের প্রয়োজনীয়তা অনুভব করে, সে ওই সেন্ট্রাল ব্যাংক থেকে লোন নিতে পারবে, ঠিক আছে। তাহলে আসলে কি অনেকটা দেখা যাচ্ছে কি কমার্শিয়াল ব্যাংকগুলো সেন্ট্রাল ব্যাংকের নিকট দায়বদ্ধ, হ্যাঁ। নেক্সট আছে কি যশোর বোর্ড 17, আর্থিকভাবে শক্তিশালী বাণিজ্যিক ব্যাংক সান ব্যাংক লিমিটেড অপেক্ষাকৃত দুর্বল দুটি ব্যাংক বাণিজ্যিক ব্যাংক মুন ব্যাংক লিমিটেড এবং ব্যানার্স ব্যাংক লিমিটেডের অধিকাংশ শেয়ার ক্রয়ের মাধ্যমে তাদের নিয়ন্ত্রণ গ্রহণের প্রস্তাব দিল, কিন্তু মুন ব্যাংক এবং ব্যানার্স ব্যাংক সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলো। ব্যাংক দুটি যৌথভাবে সহযোগিতার ভিত্তিতে একই ব্যবস্থাপনার অধীনে নিজের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা নিয়ন্ত্রণ করা শুরু করলো। গ নাম্বার দেওয়া আছে কি উদ্দীপকের সান ব্যাংক এবং সাংগঠনিক কাঠামো ভিত্তিক কোন ধরনের ব্যাংক গঠনের প্রস্তাব দিয়েছিল। আসলে যখন একটা ব্যাংক সান ব্যাংক যেহেতু একটা হয়তো শক্তিশালী ব্যাংক এবং অপর দুটো কমার্শিয়াল ব্যাংক দুর্বলভাবে, এই কাজটা করে আসলে গ্রুপ ব্যাংকিংয়ের ক্ষেত্রে যখন শক্তিশালী ব্যাংকগুলো তাদের দুর্বল ব্যাংকগুলোকে তাদের আন্ডারে নিয়ে আসে, হ্যাঁ, এবং তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। আর যেখানে যে বেশি শক্তিশালী ব্যাংক থাকবে ওটা থাকবে কি হোল্ডিং ব্যাংক, আর যেগুলোকে তাদের আন্ডারে নিয়ে আসবে সেগুলো হচ্ছে কি সাবসিডিয়ারি ব্যাংক। আসলে এটা তাদের কি গ্রুপ ব্যাংকের নিয়ন্ত্রণ। আর বড় ব্যাংকটি কি ওই ব্যাংকগুলোর ছোটো ছোটো ব্যাংকের শেয়ারগুলো ক্রয় করে আসলে এই চান্সটা নিয়ে নেয়, হ্যাঁ, তাদের কন্ট্রোলটা নিজের কাছে নিয়ে নেয়। ঘ নাম্বার মুন ব্যাংক ও ব্যানার্স ব্যাংক সান ব্যাংকের পদত্যাগ প্রস্তাব প্রত্যাখ্যানের যৌক্তিকতা। আসলে মুন ব্যাংক আর সান ব্যাংক আরেকটা জিনিস আছে, আরেকটা ওয়ে আছে যে কি তারা চেইন ব্যাংকিং করতে পারে। চেইন ব্যাংকিং করলেও কি আসলে ওই যে গ্রুপ ব্যাংকিংয়ের মতো তাদের একছত্র আধিপত্য যেটা বলা হয় ওটা হবে না। চেইন ব্যাংকিংয়ে আসলে কি থাকবে, সহযোগিতার মনোভাব থাকবে, নিজেদের সাহায্য নিজেদের রুলস রেগুলেশন সব কিছু ঠিক থাকবে, বাট সহযোগিতা ব্যাংকগুলো নিজের সাথে কম্বাইন করে তাদের সহযোগিতা এবং সমঝোতার মাধ্যমে ব্যাংকিং কার্যক্রমগুলো পরিচালনা করতে পারবে। সেই জন্যে তারা কী করে মুন ব্যাংক এবং সান ব্যাংক চেইন ব্যাংকিং জন্যে কি করে পরিচালনা করার জন্যে ওই তাদের সান ব্যাংক যে অফারটা দিয়েছে সেটা প্রত্যাখ্যান করে, ঠিক আছে। ঠিক আছে, ফাইনালি আছে কি বরিশাল বোর্ড 17, পূর্ব ব্যাংক লিমিটেড গরম কাপড় ব্যবসায়ীদের প্রচুর ঋণ দেয়। এবছর শীত কম থাকে অনেক ব্যবসায়ী বেকায়দায় পড়ে, তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছে, ব্যাংকের ঋণের টাকা ঠিকমতো আদায় হচ্ছে না, আমানতকারীগণ তাদের অর্থ ফেরত নেওয়ার জন্য ব্যাংকে ধর্ণা দিচ্ছে। গ নাম্বার আছে কি পূর্বী ব্যাংক কী সমস্যায় পড়েছে। আসলে যেহেতু টাকা দিতে পারছে না, আমরা জানি এটা লিকুইডিটি প্রবলেম বা তারল্য সংকট। ব্যাংক যখন পর্যাপ্ত লিকুইডিটি মেনটেন না করে গ্রাহক চাইবা মাত্র তাদের অর্থ ফেরত দিতে সমস্যার সম্মুখীন হয়, তাহলে কি এটা তারল্য সংকটে পড়েছে, ঠিক আছে।
ঘ নাম্বার দেওয়া আছে কি উদ্দীপকে ব্যাংকটি কি একক ক্ষেত্রে ঋণ দেওয়া অধিক যুক্তিযুক্ত হয়েছে। আসলে আমরা আগে একটা জিনিস ডিসকাস করছি, পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন বা পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি। একটি খাতে সব ইনভেস্ট না করে ভিন্ন ভিন্ন খাতে ইনভেস্ট করাটা আসলে কি অর্থায়নের ফিনান্সের দিক থেকে বেটার। হ্যাঁ, তো যেহেতু একটা খাতে যদি লস হয়ে যায় তাহলে পুরোটা আসলে ক্ষতির সম্মুখীন হয়, আর ভিন্ন ভিন্ন খাতে যদি ইনভেস্ট করা হয় তাহলে বাকিগুলো একটা মুনাফা ক্ষতি বাকিগুলোর মুনাফা দিয়ে কভার করা যায়। ঠিক আছে।